নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিশ্ব নেতাদের সাথে আগামী নির্বাচন নিয়ে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকেই প্রধান উপদেষ্টা বৈঠক করছেন বিশ্ব নেতাদের সাথে। তার ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগে দিনের শুরুতে তিনি নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক ছাড়াও বৈঠকে বসেন কসোভোর প্রেসিডেন্ট বোজাসা ওসমানির সঙ্গেও। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। We create wealth which goes to the right places where people have less wealth. We'll say economics doesn't say that way. I said economics is designed wrong way. That's why in the beginning I said poverty is not created by the poor people. প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনুরোধ করলে তিনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি ও ফিনল্যান্ড। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেন তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করতে পারেন। 4টি বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানান বাংলাদেশ সফরের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে কোনো রাজনৈতিক দলের আবদার মেনে নিলে জাতিকে গভীর সংকটে ফেলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্স বা অস্থিরতা বলেও দাবি করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনারের। এতে বিএনপি নেতারা অংশ নেন। পিআর নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, যারা এটি চাচ্ছেন তাদের মূল উদ্দেশ্য শুধু আসন বাড়ানো না, দেশে অস্থিরতা তৈরি করা এবং সব সময় অনিশ্চয়তায় ফেলানো। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। যারা আইন, কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, করা উচিত, তাদের প্রতি আহ্বান করব কোন রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইলিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। এদিকে নয়াপল্টনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক কথা বলেন। জামায়াত পতিত ফ্যাসিস্টদের সাথে কাজ করছে বলে দাবি করেন তিনি। ফ্যাসিস্টদেরকে ইতালিতে নিষিদ্ধ করা হয়েছে। তাদের বর্বরতা, তাদের নির্মমতা, তাদের গ্যাস চেম্বার, মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত, এটা তো ইতিহাসের সাক্ষী। তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? ভবিষ্যতে রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন বিএনপি নেতারা। জনগণ জানে। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।
আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন। প্রবাসী ভোট থেকে দল নিবন্ধন সব ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস দিয়েছে সিএসি। ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়ে মূল স্টেক হোল্ডারদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছে কমিশন। সেই সাথে শাপলা নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছেন না তিনি। প্রবাসী ভোটের কার্যক্রমে কানাডা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। তবে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের একত্রিত করা এখনো বড় চ্যালেঞ্জ। আপনারা প্রশ্ন করেন দল নিবন্ধনের স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে গিয়ে কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে বলে জানায় ইসি। তবে তাদের কাছে বিশ্বস্ত তথ্য ভান্ডার রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। জানার মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে। এদিকে এনসিপির বিধিমালা সংশোধনের চিঠিকে কমিশন গুরুত্ব দিয়ে দেখছে। তবে নির্বাচন প্রতিহতের বক্তব্যকে মোটেই হুমকি মনে করছে না ইসি। এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মূল স্টেক হোল্ডারদের ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা স্টেক হোল্ডার, যারা খেলবেন ইলেকশনের মাঠে, যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন, এই বিশ্বাস আমার আছে। এছাড়া জানান, পরবর্তী সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা সময় অনুযায়ী সিদ্ধান্ত হবে। সংলাপের শেষ দিকে সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে কমিশন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদেরও স্বাগত জানিয়েছে ইসি। যে ভয় আপনারা পাচ্ছেন সেই ভয় করার কোনো কারণ নেই। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। দেশের কোথাও কোনো ধরনের সারের সংকট নেই বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। সারের সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তিনি দায়িত্বে থাকা অবস্থায় সারের দাম বাড়বে না। অনেক অনেক ধন্যবাদ। বছর জুড়ে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকে সারের বাজার। এই সিন্ডিকেটের কারণে সরকারের ভর্তুকির সুফল পৌঁছায় না কৃষকের ঘরে। এমন প্রেক্ষাপটে সরকার নতুন সার নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সারফেস ওয়াটার দিয়ে যেন দুপুরে সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে আনা হচ্ছে বড় পরিবর্তন। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। সারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। গ্যাসের সংকটের কারণে সারে সমস্যা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, সারের বকেয়া 20,691 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে। আপনারা জানেন, আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না। এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধা পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। এবছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। সরকার চায় কৃষকের স্বার্থে আরেকটু আলুর দাম বাড়ুক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। মার্জারের বিবেচনায় থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মার্জারের পরও 2 লাখ টাকার বেশি পাওয়া যাবে না এমন গুঞ্জনে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে সব অর্থ ফেরত পাবেন আমানতকারীরা। সাইদের মনের রিপোর্টে বিস্তারিত। একেএম মহিউদ্দিন গত প্রায় 22 বছর ব্যবসা করেন এক্সিম ব্যাংকের সঙ্গে। ব্যাংকটিতে তার বড় আকারে অর্থ জমাও আছে, কিন্তু মার্জারের খবরে তীব্র তারল সংকট তৈরি হয়। একসময় শক্তিশালী ব্যাংকটিতে ব্যবসা করতে চাহিদা মোতাবেক টাকা পাচ্ছেন না তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চাইব যে আমাদের এইটার একটা ফয়সালা হোক, আমরা সুন্দর সুস্থ একটা সমাধান চাই, গ্রাহক যেন টাকা পায়, ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে। গত 1 বছরে প্রায় 20,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে আতঙ্কিত গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে। এক্সিম ব্যাংকের থেকেও নাজুক অবস্থা SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ন্যাশনাল এবং ইউনিয়ন ব্যাংকের। ন্যাশনাল ব্যাংক যদিও মার্জারের তালিকায় নেই। 6 লক্ষ টাকার কিনছিলাম আর কি সঞ্চয়পত্র, কিন্তু এখন ক্যাশ হইতে পারতেছে না। এই ব্যাংকে টাকা আছে আর কি। 5 ব্যাংক মার্জারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে,
কিন্তু আতঙ্কিত গ্রাহকদের শঙ্কা আর প্রশ্ন কাটেনি। প্রশ্ন আর উদ্বেগের মধ্যে 2 লাখ টাকার বেশি ফেরত পাওয়া যাবে না এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্যাংক পাড়ায়। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের স্বার্থ রক্ষা হবে পুরোপুরি। 1 লক্ষ বা 2 লক্ষকে আমরা ক্ষুদ্র আমানতকারী বলছি, তারা টাকাটা তাদেরকে আগে প্রায়োরিটি হিসেবে তারা আগে পেয়ে যাবে। বাকিদেরও আমানত ওই সরকারের কাছ থেকে যে আর্থিক সাহায্য পাওয়া যাবে, পুরো টাকাটা তো শুধুমাত্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবহৃত হবে না, তার একটা পোর্শন ব্যবহৃত। অতএব সেখান থেকেও যাদের খুব প্রয়োজন হবে তারা আনুপাতিক হারে টাকা পেয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি এবং সঞ্চয় হিসাবের অর্থ ফেরত দেওয়া হবে গ্রাহকের চাহিদা মোতাবেক। তবে অর্থ ফেরত শুরু করলে গ্রাহকদের চাহিদা সরকার দেওয়া তহবিলে মেটানো যাবে কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে বলছেন হুমড়ি খেয়ে পড়বেন গ্রাহকরা, যা সামাল দেয়া কঠিন হবে। তারা আমানত করে রাখুক, তাদের আমানত সুরক্ষিত থাকবে। তারপরে বলবো মানুষের তো ব্যক্তিগত প্রয়োজন হতেই পারে, তেমন কোনো গুরুতর সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাদের জীবনে, অবশ্যই তারা আমানত ভাঙবে এফডিআর এবং সরকারের কাছ থেকে সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক যোগদানের পর মানুষ কেবল চলতি এবং সঞ্চয় হিসাব নয়, তাদের মেয়াদি আমানতও আর বিশ্বাসের সঙ্গে এসব ব্যাংকে রাখবেন কিনা সেই শঙ্কার কথাও বলছেন ব্যাংকাররা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে জেলায় এবারই সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছে। একমাত্র হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সুবিধার অভাবে গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল বা ঢাকায়। এতে বাড়ছে দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকি। সোহাগ হাফিজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে বরগুনা জেলা। চলতি বছরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সর্বাধিক মানুষ। মৃত্যুও ঘটেছে আগের সব রেকর্ড ছাড়িয়ে। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এর মধ্যেই হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের জন্য নেই আইসিইউ বা সিসিইউ সুবিধা। অনেক সুবিধাই নাই, অনেক টেস্টের নাই, এরপরে আইসিইউ নাই। তা এরকম দেখা যায় শ্বাসকষ্ট বাইরে গেল, তখন কি করবে? আমার রোগী ভর্তি হওয়ার পরে এখানে আপনার যদি প্ল্যানের মনে করেন 40-50 হাজার থাকে, তারপরে তারা ধরতে চায় না, বলে যে সিরিয়াস রোগী বরিশাল নিয়ে যান। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা না থাকায় দিশেহারা স্বজনরা। অনেক ক্ষেত্রেই টাকার অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছেন তারা। অভিযোগ, মশা নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নেই। পাথর করা যদি উন্নত কোনো চিকিৎসা থাকতো তাতে আজকে আমার ভাই বাঁচত। আমরা মানুষজন যাওয়ার পর যদি গাফিলতি করে ডাক্তার, এগুলো কোনো কথা? বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা অর্ধশত, যা জেলার ইতিহাসে সকল রেকর্ড ভেঙেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দাবি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সেহেতু ডেঙ্গুর প্রকোপটা আগের থেকে কিছুটা বাড়ছে। আইসিইউতে ইনশাআল্লাহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদের সদয় দৃষ্টি এখানে আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, আমাদের মাননীয় মহাপরিচালক স্যার সহ সবাই ওয়াকিবহাল আছেন। বিশেষজ্ঞদের মতে মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় এবং সচেতনতার ঘাটতি বাড়িয়ে তুলেছে পরিস্থিতির ভয়াবহতা। তাই দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সিরাজুমনি শুভ, নাগরিক। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে 21 দফা পরিকল্পনা তুলে ধরা হয়, যা গাজায় সহিংসতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলন হয়েছে। সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব। এই সম্মেলনের আবহেই আরবের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগেরও সমাধান হবে। আরব নেতারা প্রস্তাবকে স্বাগত জানালেও দিয়েছেন কিছু শর্ত। এর মধ্যে আছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা। Brazil now faces
একদিন আগেই জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে সেই সম্মেলনের আবহেই বৈঠক করেছেন ট্রাম্প। এখন দেখার বিষয় ট্রাম্পের 21 দফা পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয়, আর গাজা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে হাঁটে কিনা। সিরাজুল মনির, শুভ, নাগরিক। খেলার খবর। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ী হলেই ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই দল। তাই অলিখিত সেমিফাইনালে উভয় দলই মাঠে নামছে পূর্ণ শক্তি নিয়ে। এশিয়া কাপের রাউন্ড রবিন পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে ওঠার পথ পরিষ্কার করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের নাম শুনেই যেন গা কাঁপা শুরু হয় টাইগার বাহিনীর। অনেকটা হাল ছেড়ে সহজ পরাজয় বরণ করে জাকির আলীর দল। এদিকে ভারতের কাছে আত্মসমর্পণ করা পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও রয়েছেন ফাইনালের পথে, কিন্তু মাঝপথে বাধা বাংলাদেশ। তাই পূর্ণ শক্তি নিয়েই বাংলাদেশকে হারাতে মরিয়া পাকিস্তান। এদিকে ভারতের বিপক্ষে না খেলা লিটন তাসকিন ফিরতে পারেন একাদশে। ফর্মে থাকা সাইফ হাসানকে খেলানো অনেকটা নিশ্চিত, তাই তামিম কিংবা ইমন পরিবর্তন হতে পারে ওপেনিংয়ের। পাকিস্তানের 5 বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তাই নাসুমকে বাদ দিয়ে শেখ মেহেদিকে নিয়েই চিন্তা করছে দল। এদিকে হুসাইন তালাতের অলরাউন্ডিং পারফরম্যান্স, আবরারের ঘূর্ণি, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফের পেস অ্যাটাকিং সব মিলিয়ে বাংলাদেশকে পরাজিত করতে সক্ষম পাকিস্তান। তবে বাংলাদেশও নয় ছেড়ে দেওয়ার পাত্র, লড়াই করবে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে। সানিয়া আহমেদ, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।